আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি থেকে তোমাদের যেটা পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড পলিটিক্যাল সাকসেশন ইন চায়না টপিক্সের শিরোনামে যে অধ্যায়গুলো আছে সেখানে আমরা যে প্রশ্নগুলো দেখব সেটা হলো আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো তোমাদেরকে আজকে এই চ্যাপ্টারটা থেকে বেশ কয়েকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং সে আলোকে আমি তোমাদেরকে বলছি। এটা সাংস্কৃতিক বিপ্লব কি, সাংস্কৃতিক বিপ্লব বলতে কি বুঝো? চীনের গণপ্রজাতন্ত্রী চীনের, যেটা বলছি দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, চীনের সাংস্কৃতিক বিপ্লবের কারণসমূহ চিহ্নিত করো। এটা একটা প্রশ্ন, অনেক সময় বাই টার্মে প্রশ্নটা তোমাদের জন্য এটা লিখে নাও। তারপরে আছে চীনের মাওবাদ কি, মাওবাদের বৈশিষ্ট্যসমূহ কি কি। এরপরে চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুংয়ের অবদান আলোচনা করো। একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের নেতৃত্বটা মূল্যায়ন করো। এরপরে দেখা যায় যে তোমাদেরকে এখান থেকে যে কোনো তিনটে প্রশ্নই খুব আসার সম্ভাবনা থাকে। তো আমরা এই প্রশ্নগুলোর আলোকে আজকে বলি। তো চীনের সাংস্কৃতিক বিপ্লবটা ছিল গণপ্রজাতন্ত্রী চীনের সাংস্কৃতিক বিপ্লব একটা গুরুত্বপূর্ণ। 1949 সালের 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীন বিপ্লবের নতুন গণতান্ত্রিক চরিত্রটি শেষ হয়ে যায় এবং শুরু হয় সমাজতান্ত্রিক বিপ্লবের একটা স্তর। এই স্তরে সমাজতন্ত্রের পুঁজিবাদের পুনরুত্থানের জন্য নিরবিচ্ছিন্নভাবে সক্রিয় থাকে। প্রত্যক্ষভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটানো কখনোই সম্ভব নয়। চীনের সাংস্কৃতিক বিপ্লবের অন্যতম সংগঠন ও উদ্যোক্তা এর সময় বলছিলেন একজন উদ্যোক্তা, উনি হচ্ছে লিপেনীয়। উনি বলছিলেন সাংস্কৃতিক বিপ্লব হলো সরবরাহ শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর ধনিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সাংস্কৃতিক সংগঠিত অব্যাহত একটা বিপ্লব। এটাই ছিল সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লবের লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্রকে উপরি কাঠামোতে অবস্থিত করা এবং একে বুর্জোয়া ধ্যান ধারণা ও বুর্জোয়া জীবন পদ্ধতির সকল ধ্বংসাবশেষ থেকে বের করে নিয়ে আসা। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে বিশ্ব শতকের একটা ব্যতিক্রমধর্মী একটা উত্থান। এখন এই জিনিসগুলো আমরা বিশ্লেষণ করে দেখতে পাই যে চীনের সমাজতন্ত্র বিপ্লব চীনী শিক্ষা, সংস্কৃতি, দর্শন, সাহিত্য, শিল্প প্রভৃতিকে ধনতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করে সমাজতন্ত্র গড়ে তোলার কাজে নিয়োজিত হয়। সরবরাহ সাংস্কৃতিক বিপ্লব, আসলে চীন ছিল গণতন্ত্র থেকে বের হয়ে আসে। এখানে যে সমাজতন্ত্র হলো যে একটা সরবরাহের যে প্রোলেতারিয়েট গ্রুপের হাতে এই জিনিসগুলো থাকবে এবং সরবরাহের যে একটা বিপ্লব, মানে সাধারণ মানুষের, যেটা তুমি বলতে পারছো বুর্জোয়া, সেই জিনিসগুলোই হলো সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লবের চীনের রাজনৈতিক ইতিহাসে সরবরাহের সাংস্কৃতিক বিপ্লব একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। চীনের জাতীয় জীবনে এই বিপ্লব ব্যাপক ও গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। তাছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। 1966 সালের মে মাসে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে মহান সরবরাহদের সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত হয়। আন্তর্জাতিক সমাজতন্ত্রের ইতিহাসে বিপ্লব একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসাবে বিবেচিত। তো এর ব্যাকগ্রাউন্ডটা ছিল এভাবেই। 1949 সালের 4 মে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিক শ্রেণীর গণবিপ্লব বা সফলতা অর্জন করে, যার প্রেক্ষিতে 1949 সালের 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের সৃষ্টি হয় এবং পাশাপাশি সরবরাহ শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রীয় ক্ষমতা শ্রমিক শ্রেণীর অধিকারে আসে এবং বুর্জোয়া ঔপনিবেশিক শক্তির পতন ঘটে। এই সাংস্কৃতিক বিপ্লবের কারণ সংগঠিতার পেছনে কিছু কারণ ছিল। এগুলো ছিল, দেখো, যেমন বিভিন্ন রকমের এখানে এটা ছিল আমলাতান্ত্রিক কর্তৃত্ব। গণবিপ্লবের পর চীনে ব্যাপক অর্থনৈতিক বিপ্লব ঘটে, কিন্তু পাশাপাশি আরও একটি সমস্যা মারাত্মক আকার ধারণ করে, তা হলো সমাজ জীবনে আমলাতান্ত্রিক কর্তৃত্ব বৃদ্ধি পায়। সরকারি দপ্তর, গণমুক্তি ফৌজ, কমিউনিস্ট পার্টি, এমনকি সমাজতান্ত্রিক জীবনে একটা নতুন আমলাতান্ত্রিক শ্রেণীর উদ্ভব ঘটে। তারপর 2 নম্বরে ছিল স্বার্থবাদী ও পুঁজিবাদী শ্রেণীর, সুবিধাবাদী শ্রেণীর উদ্ভব। আধুনিকীকরণের ফলে চীনে কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রয়োগ ঘটে, পাশাপাশি একটা সুবিধাবাদী শ্রেণীরও উদ্ভব হয়। এর বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষভাবে এরা দক্ষতা সম্পন্ন ছিল, যার কারণে অন্যান্য কর্মীদের তুলনায় তারা বেশি মজুরি দাবি করত। এই সুবিধাগুলো স্বার্থপর শ্রেণীর বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তারপর ছিল কমিউনিস্ট পার্টির বিচ্যুতি। কমিউনিস্ট পার্টি জনগণের
সেবা করা এবং পরবর্তীতে নেতৃত্বের আকাঙ্ক্ষা, বুর্জোয়া মন মানসিকতা ইত্যাদির কারণে পার্টি আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়ে, যার ফলে জনসাধারণের কাছ থেকেও তারা বিচ্ছিন্ন হয়, যেতে জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এর সাংস্কৃতিক বিপ্লবের কারণগুলো শ্রমিক শ্রেণীর বিচ্যুতি। গণবিপ্লবের পর সমাজতান্ত্রিক অর্থনৈতিক বিকাশের সাথে সাথে চীনের সাংস্কৃতিক অর্থনীতিতে ব্যাপক স্বাচ্ছন্দ্য ফিরে আসে, ফলে শ্রমিকরা উন্নত জীবনযাপনের ফলে কিছুটা শ্রমবিমুখ হয়ে পড়ে এবং পরবর্তীতে অনেকেই মার্ক্সবাদ ও লেনিনবাদ থেকে বিচ্যুত হলে তা সমাজতান্ত্রিক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারপর বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার প্রতি ঝুঁকি। গণবিপ্লবের পর চীনে পাশ্চাত্য ধাঁচের বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চালু হয়। শিক্ষা ব্যবস্থায় বিত্তবানরা সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু শ্রমজীবী পরিবারের সন্তানরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যার কারণে সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজনীয়তা দেখা দেয়। তারপরে আরেকটা ছিল বুর্জোয়া সংস্কৃতির বিকাশ। বুর্জোয়া গণবিপ্লবের পরবর্তী সময়ে চীনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন সাহিত্য, ললিতকলা, সিনেমা পরবর্তী বুর্জোয়া মানসিকতার বিকাশ ঘটতে শুরু করে। এই অবস্থা মোকাবিলার জন্য সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন ছিল। তারপর ছিল গণমুক্তি ফৌজের বিচ্যুতি। মাও সেতুং গণমুক্তি ফৌজের গণযুদ্ধের নীতিতে বিশ্বাস করেন। তিনি সেনাবাহিনীর র্যাঙ্ক প্রথাকে সমর্থন করতেন না, যা এই চীনের গণমুক্তি ফৌজ জনযুদ্ধের জন্য নীতি পরিত্যাগ করে এবং এ সময় সেনাবাহিনীতে র্যাঙ্ক প্রথা প্রবর্তন করায়। ফলে সেনাবাহিনীর উচ্চ পদের অধিকাংশরা কর্তৃত্ববাদী মনোভাবাপন্ন হয়ে ওঠে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর অর্থনীতিতে পুঁজিবাদের অনুপ্রবেশ। চীনের অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদের পুনরুত্থানের প্রচেষ্টা চলতে থাকে। রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগসমূহ সমবায় ভিত্তিক এবং শ্রমজীবী মানুষের যৌথ মালিকানাদের ক্ষেত্রে শ্রমিক ও কৃষকের সাথে ব্যবধান সৃষ্টি করে। সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলার পথে এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য হয়ে পড়ে। তারপর নব্য বুর্জোয়াবাদের পুনরুত্থান। চীনে বুর্জোয়াবাদের বিজয়ে রাজনৈতিক মতাদর্শ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হলেও মাও সেতুং তৎকালীন শ্রেণী কাঠামো বিশ্লেষণ করে সিদ্ধান্ত মানে পুরনো বুর্জোয়াবাদের তখনও দমন করা যায়নি এবং একটা নব্য বুর্জোয়াবাদ শ্রেণীর আবির্ভাব হয়, যা পেটি বুর্জোয়াবাদ নামে পরিচিত। এটাও সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে তাদের পুনরুত্থান তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে ছিল সামরিক বাহিনীতে বুর্জোয়া শ্রেণীর অনুপ্রবেশ। রাষ্ট্রীয় জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো সামরিক বাহিনীর মধ্যেও বুর্জোয়াদের অনুপ্রবেশ ঘটে। সেনাবাহিনী ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে খবরদারি মনোভাব বৃদ্ধি পায়, ফলে সাধারণ সৈনিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে। এমতো অবস্থায় সেনাবাহিনীকে পুঁজিবাদীদের ভাবধারা থেকে রক্ষা করার জন্য সাংস্কৃতিক বিপ্লবের অনিবার্যতা আবশ্যক হয়ে পড়ে। তো এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম বিভিন্ন রকমের, যেমন আমলাতান্ত্রিক কর্তৃত্ব, তারপরে স্বার্থবাদী ও বুর্জোয়া শ্রেণীর উদ্ভব, কমিউনিস্ট পার্টির বিচ্যুতি, শ্রমিক শ্রেণীর বিচ্যুতি, বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার প্রতি ঝুঁকি, গণমুক্ত ফৌজের বিচ্ছেদ, বুর্জোয়া সাংস্কৃতিক বিকাশ, নব্য বুর্জোয়াবাদের পুনরুত্থান, সামরিক বাহিনীতে বুর্জোয়া শ্রেণীর অনুপ্রবেশ, এই জিনিসগুলো সাংস্কৃতিক বিপ্লবের অনেক কারণ ছিল। তো এই জিনিসগুলোর আলোকে আমরা বলতে পারি যে চীনের যা সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন আমলাতান্ত্রিক কর্তৃত্ব, সুবিধাবাদী শ্রেণীর উদ্ভব, কমিউনিস্ট পার্টির বিচ্যুতি, গণমুক্ত ফৌজের বিচ্যুতি, বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার প্রতি যোগ, শ্রমিক শ্রেণীর বিচ্যুতি, অর্থনীতি পুঁজিবাদের অনুপ্রবেশ, সামরিক বাহিনীতে বুর্জোয়াদের অনুপ্রবেশ, এই কারণগুলো ছিল সাংস্কৃতিক বিপ্লবের উল্লেখযোগ্য কারণ। তো এর অবদানও ছিল চীনের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নে সাংস্কৃতিক বিপ্লবের রোল বা ফাংশনটা বা অবদানটা কী ছিল। এটাও দেখো চীনের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সাংস্কৃতিক বিপ্লব যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে, সেগুলো একটা ছিল মাও সেতুংয়ের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। চীনের এই মহান সাংস্কৃতিক বিপ্লবের অন্যতম অবদান ছিল এই বিপ্লব চীনে মাও সেতুংয়ের রাজনৈতিক একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। মাও সেতুংয়ের নেতৃত্বে 17 জন বুর্জোয়া বিপ্লবী এই বিপ্লবের নেতৃত্ব দেন, কিন্তু পরবর্তীতে 17 জনের মধ্যে 12 জন তাদের একটা গ্রুপ হিসাবে অভিযুক্ত হন। পরবর্তীতে এই মসৃণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে মাও সেতুং লক্ষ্য স্থির করে। এরপর আমলাতান্ত্রিক কর্তৃত্ব রোধ করা হয়েছিল। এর দ্বারা বিপ্লবোত্তর চীনে নতুন এক ধরনের আমলাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই আমলাতন্ত্র অর্থনীতির বিকাশের পথে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল। এই শ্রেণীর আমলাগণ জনগণের পূর্বপূর্ব হাজির হয় এবং এর ফলে চীনের জনগণ আমলাতান্ত্রিক কর্তৃত্ব রোধ করতে সাংস্কৃতিক বিপ্লব সামিল। তারপর কমিউনিস্ট পার্টিকে রক্ষা করা। চীনের বিপ্লবোত্তর রাজনৈতিক কমিউনিস্ট পার্টির সদস্যদের মধ্যে সংশোধনবাদী মনোভাব পরিলক্ষিত হয়, ফলে কমিউনিস্ট পার্টি ক্রমশ শক্তিশালী হতে থাকে এবং জনসাধারণের সাথে পার্টির সম্পর্কের একটা গ্যাপ সৃষ্টি হয়।
জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এটা থেকেও কমিউনিস্ট পার্টিকে রক্ষা করার জন্য এর অবদান ছিল। এর স্বার্থপর শ্রেণী প্রতিরোধ করা মহান সাংস্কৃতিক বিপ্লবে আরেকটা অবদান ছিল চীনের সুবিধাবাদী আত্মস্বার্থবাদী শ্রেণী প্রতিরোধ করে সক্ষম হয়েছিল। বিপ্লবোত্তর চীনে বিশেষীকরণে প্রভাবিত করে, ফলে এখানে এই শ্রেণী গণসংযোগ হারিয়ে ফেলে এবং আত্মসর্বস্ব শ্রেণীতে পরিণত হয় এবং দাবি আদায় সোচ্চার। এর ফলে মাও সেতুং সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন এবং স্বার্থপর শ্রেণীকে প্রতিরোধ করেন। শ্রমিক শ্রেণীর বিচ্যুতি রোধ চীনের সাংস্কৃতিক বিপ্লবের অন্যতম আরেকটা অবদান ছিল চীনের সাংস্কৃতিক শ্রেণীকে বিচ্যুতি রেখে তারা শ্রমিক শ্রেণীর বিচ্যুতি রোধ করতে সক্ষম হয়েছিল। বিপ্লবোত্তর চীনে শ্রমিক শ্রেণী অলস হয়ে পড়ে, তারা বিপ্লবী ভাবধারা সাম্যের প্রতি উদাসীন হয়ে পড়ে। চীনের এই শ্রমিক বিচ্যুতি রোধ করতে মাও সেতুং সাংস্কৃতিক আন্দোলনে ডাক দেন এবং সফল হন। তারপর গণমুক্তি ফৌজ রক্ষা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শ্রেণীর হাত থেকে চীনকে রক্ষা করতে গণমুক্তি ফৌজ গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে গণমুক্তি ফৌজ তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় এবং এই বাহিনীর মধ্যে যেটা আগেই বলছিলাম জেরেয়াং প্রথা চালু করা উচ্চপদ সাধারণ সৈন্যের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। উচ্চপদস্থ সৈন্যের মধ্যে কর্তৃত্বপরণতা সবসময় লক্ষ্য করা যায়। মাও সেতুং সাংস্কৃতিক বিপ্লব বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা বিপ্লবোত্তর চীনের শিক্ষা ব্যবস্থার নানা পরিবর্তন চীনের শিক্ষার্থীরা বুর্জোয়া শিক্ষানীতির প্রতি আগ্রহী যা ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকি। এক্ষেত্রে সাংস্কৃতিক বিপ্লব ছিল চীনে বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার সহায়ক। এই যে জিনিসগুলো আমরা দেখি এটা চীনের জাতীয়। তারপর ছিল অপসংস্কৃতির বিকাশ রোধ, পররাষ্ট্রনীতি নির্ধারণ, জ্ঞান বিজ্ঞানের প্রসার, নেতৃত্বের বিকাশ, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, জাতীয় সংহতি জোরদার করা, সরবরাহ শ্রেণীর মর্যাদা প্রতিষ্ঠিত করা। সাংস্কৃতিক বিপ্লব চীনে সরবরাহ শ্রেণীর মর্যাদাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে সরবরাহ শ্রেণীর নেতৃত্ব স্বীকৃতি লাভ করতে এই বিপ্লবের মাধ্যমে সক্ষম হয়েছিল, ফলে বিশ্বব্যাপী সরবরাহ শ্রেণীর মর্যাদা ও প্রভাব বৃদ্ধি পায়। সাংস্কৃতিক বিপ্লবের কারণে সরবরাহ শ্রেণীর একটা একচাটিয়া প্রভাবিত হয়। এই যে চীনের, তারপর আমরা এটা একটা বলতে পারি যে চীনের জাতীয় জীবনে মহান সাংস্কৃতিক বিপ্লবের অবদান ছিল অনেক ব্যাপক সুদূর প্রসারী। এই বিপ্লবের ফলে চীনের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল, সরবরাহ শ্রেণীর মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লাভ করছিল। চীনে উদীয়মান বুর্জোয়া সংশোধনবাদী এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ভাবধারা সংস্কৃতিকে প্রতিহত করা সম্ভব হয়েছিল। তাই এটাই চীনের মাটি থেকে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিকে উচ্ছেদ করতে সাংস্কৃতিক বিপ্লবের অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল। দেখো যে চীনের সাংস্কৃতিক বিপ্লবের তাহলে কারণসমূহ অবদানসমূহ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা দেখো এই জিনিসগুলো তাহলে যদি আমরা এভাবে চীনের সাংস্কৃতিক বিপ্লব কি, সাংস্কৃতিক বিপ্লব বলতে কী বোঝো, চীনের সাংস্কৃতিক বিপ্লব কারণ বা অবদানসমূহ আলোচনা করো অথবা সাংস্কৃতিক বিপ্লবের বৈশিষ্ট্যসমূহ। তো এই জিনিসগুলো তোমরা একটা হ্যান্ডনোট করে এটার পরে একটা লেকচার রেডি করে বা তোমরা একটা হ্যান্ডনোট করে রেডি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। পরবর্তী যেটা আমি বলবো সেটা ছিল মাওবাদ কি, মাওবাদের বৈশিষ্ট্যসমূহ। মাওবাদের উদ্যোক্তা ছিলেনই মাও সেতুং, নয় চীনের গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং, কিন্তু চীনের জনকই বলা হয় মাও সেতুংকে। তিনি ছিলেন চীনা বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক এবং রাজনৈতিক প্রবক্তা। মাও সেতুংয়ের শিক্ষাকেই বলা হয়, তিনি যে থিওরিগুলো বা যে তত্ত্বগুলো যে আদর্শগুলো দিয়েছেন এটাই মাওবাদ। 1950 থেকে 60-এর এ বছরগুলোতে এটা বিকশিত এবং বিস্তৃতভাবে রাজনৈতিক ও সামরিক চালনামূলক আদর্শ হিসেবে চীনের কমিউনিস্ট পার্টিগুলোকে বাস্তবায়ন করে। মাওইজম হলো মাওবাদের ইংরেজি প্রত্যুত্তর হলো মাওইজম। এটি MAOISM মাওইজম। এটি পূর্বে মাও সেতুং চিন্তাধারা নামে পরিচিত ছিল। মাওবাদ হচ্ছে চীনের রাজনৈতিক নেতা মাও সেতুংয়ের শিক্ষা থেকে পাওয়া একটি রাজনৈতিক মতবাদ। এই মতবাদের অনুসারীবৃন্দ মাওবাদী নামে পরিচিত। তারা এটাকে মার্ক্সবাদ এবং লেনিনবাদের সংশোধনবাদী একটা বিরোধী রূপ হিসাবে এই ধারাটাকে বিবেচনা করে। মার্ক্সবাদ লেনিনবাদের বিশ্বভাণ্ডারে মাও সেতুংয়ের নতুন অবদান সমূহকে মাওবাদ বলা হয়ে থাকে। মাওবাদের নতুন কতগুলো ধারণা আছে। একটা ছিল মার্ক্সবাদী, এর কি ছিল, মার্ক্সবাদ এবং লেনিনবাদের বিরুদ্ধে ছিল। এটা দেখো, মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ ছিল। দ্বান্দ্বিক বস্তুবাদী দর্শন হচ্ছে দ্বন্দ্বতত্ত্বের মহান সংযোজন দ্বারা শ্রেণী সংগ্রাম, সেখানে পার্টি গঠন, প্রলেতারিত একনায়কত্ব, সমাজতান্ত্রিক সমাজের গুণগত বিকাশ সাধন। তারপর দ্বিতীয়ত মাওবাদের নতুন যে সংযোজিত ধারাগুলা, এটা একটা পলিসিল কে মার্ক্সীয় দ্বান্দ্বিক বাস্তববাদী দর্শনশাস্ত্রের দ্বন্দ্বতত্ত্বের মহান সংযোগ, যেমন শ্রেণী সংগ্রাম ছিল, পার্টির গঠনতন্ত্র, প্রলেতারিয়েত একনায়কত্ব, সমাজতান্ত্রিক সমাজের গুণগত বিকাশ সাধন। দ্বিতীয়ত ছিল আর একটা মাওবাদ নয়া গণতান্ত্রিক বিপ্লবের শ্রমিক শ্রেণীর একনায়কত্বে বিপ্লবী জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব দ্বারা সমাজতান্ত্রিক সমাজের উপক্রম ঘটাতে কাজ করে। মাওবাদ প্রলেতারিয়েত শ্রেণীর রাষ্ট্র দখলের ফলে বল প্রয়োগের রাজনীতিতে বিশ্বজনীন গণযুদ্ধে পরিণত করে। একনায়কত্বকে সাংস্কৃতিক বিপ্লবের রাজনৈতিক সংগ্রাম দ্বারা সাম্যবাদীর লক্ষ্যে নিয়ে যায়।
তো শেষে আমরা এটা দেখি যে মাওবাদের লক্ষ্যগুলো মাওবাদ হচ্ছে নয়া গণতন্ত্রের অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির উচ্চতর বিকাশ এবং তার সংগ্রামের রূপ নির্ণয় করে। বর্তমানে চীন সহ ভারত ও নেপালে মাওবাদের কার্যক্রম এখনও আছে, যেটা আধুনিক গণতন্ত্রের একটা ধারা হিসেবে এখনও ওখানে তারা ফলো করে। মাওবাদের জন্য দুটি বিষয়বস্তু হচ্ছে নয়া গণতন্ত্র এবং একটা ছিল গণযুদ্ধ। মাওবাদের বৈশিষ্ট্য চীনের চৈনিক সভ্যতার ইতিহাসে সমাজতান্ত্রিক উদীয়মান শিক্ষা থেকে চীন রাষ্ট্র ইতিহাসে মাওবাদ একটি যুগান্তকারী একটি মতবাদ। চীনের মহান নেতা মাও সেতুংয়ের রাজনৈতিক মতাদর্শ, যা মার্ক্সের দর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই তিনি রাজনৈতিক ইতিহাসে মাওবাদ নামে পরিচিতি লাভ করে। আধুনিক চীনের উন্নয়ন সাধনে মাওবাদের ভূমিকা অপরিসীম। মাওবাদ চীনের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিল। একটা নম্বর ছিল নয়া আদর্শ। মাওবাদ চীনের রাজনৈতিক ব্যবস্থার নয়া আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। মাওবাদ চীনের রাজনৈতিক ব্যবস্থা গণতন্ত্র সমাজতন্ত্রের একই কাতারে রাখার প্রয়াস পায়, ফলে মাওবাদ চীনের রাজনৈতিক ব্যবস্থাকে নতুন ধাঁচের একটা রাজনৈতিক আদর্শের উপর রূপ দিতে সক্ষম হয়। বিপ্লব তত্ত্ব। মাওবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো চীনের রাজনৈতিক ব্যবস্থায় বিপ্লবকে উৎসাহিতকরণ করা। মাওবাদী বিপ্লবের নেতৃত্বে থাকবে শ্রমিক, কৃষক এবং পাতি বুর্জোয়ারা। এই বিপ্লব তত্ত্ব অনুযায়ী অর্থনীতি নিয়ন্ত্রিত হবে এবং ভবিষ্যতের সমতার ভিত্তিতে। গণতান্ত্রিক একনায়কতন্ত্র। মাওবাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতান্ত্রিক একনায়কত্বকে স্বীকার করা, এবং এখানে বলা হয়েছিল যে সরবরাহ শ্রেণী জনগণের অধিকার আদায় নেতৃত্ব দেবে। মাওবাদে একনায়কত্ব স্বীকার করা হয় শ্রমিক, কৃষক এবং সরবরাহদের। শ্রেণী সংগ্রাম তত্ত্বের কথা, যেটা লেনিনবাদে বলা হয়েছিল, মার্ক্সবাদে বলা হয়েছিল শ্রেণী সংগ্রাম। মাওবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে শ্রেণী সংগ্রাম তত্ত্বকে সমর্থন করা হয়েছে। তাছাড়া মাওবাদের চীনের সাংস্কৃতিক বিপ্লবের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। মাওবাদের বর্ণিত শ্রেণী সংগ্রাম সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করা হয়েছিল। তারপর ছিল বুর্জোয়া শ্রেণীর উৎখাত। মাওবাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল বুর্জোয়া বা পুঁজিবাদী শ্রেণীর উৎখাতকরণ। মাও সেতুংয়ের মতে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব কেবলমাত্র সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে বুর্জোয়া শ্রেণীর উৎখাতের মাধ্যমে। পরিশেষে আমরা এটা বলতে, মাওবাদ ছিল চীনের রাজনৈতিক ব্যবস্থার নতুন একটা ধাপে সাজানোর একটা পরিকল্পনা। সমাজ রাষ্ট্র থেকে বুর্জোয়া শ্রেণীকে উৎখাত করে সরবরাহ, শ্রমিক ও কৃষকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে মাও সেতুং এসব আদর্শের কথা বলেছিলেন। আধুনিক চীন উদ্ভবের পেছনে এই মাওবাদ বা বৈশিষ্ট্যগুলো খুব উল্লেখযোগ্য। তো আমরা যদি এগুলো দেখি যে মাওবাদের মধ্যে দ্বন্দ্বতত্ত্ব ছিল, তারপরে ছিল বৈরী দ্বন্দ্ব, অর্থনৈতিক নীতি নির্ধারণ, নয়া গণতন্ত্রের তত্ত্ব, রাষ্ট্রীয় পুঁজিবাদ, জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব, বুর্জোয়া শ্রেণীর উৎখাত, এই জিনিসগুলো, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, বিপ্লব তত্ত্ব, এগুলো কিন্তু মাওবাদের মধ্যে ছিল। তো এই মাওবাদের এই জিনিসগুলোই কিন্তু মাও সেতুং নতুন করে তার গণতন্ত্রের মাধ্যমে এই জিনিসগুলো তাদের রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে আসছিল। তো মাওবাদ চীনের সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চীনের উৎপাদন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক আদর্শ এই পদ্ধতিটি গ্রহণ করেছিল। কিন্তু এই আধুনিকতার ছোঁয়ায় চীনের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি প্রত্যেকটি ক্ষেত্রে পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। ফলে মার্ক্সবাদী আদর্শের পরিবর্তে পুঁজিবাদী আদর্শ চীনের সমাজতন্ত্রের অনুপ্রবেশ ঘটে। মাওবাদী ধারণার পরিবর্তন চীনের জন্য ইতিবাচক একটা দিক নিয়ে এসেছিল। চীনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাওবাদের পরিবর্তন ছিল একটা যুগোপযোগী সিদ্ধান্ত। এখন এই সমাজতন্ত্র বিষয়ে দেখো, এর সাথে সাথেই তোমরা এই প্রশ্নটা রিলেটেড একটা প্রশ্ন, সমাজতন্ত্র বিকাশে মাও সেতুংয়ের অবদান অনেক বেশি। মাও সেতুংয়ের উপর অনেক রকমের ডিটেলস, তো তোমরা তোমাদের সে আলোকে সেভাবে করে লেকচারটা করো। মাও সেতুং 1893 সালে চীনের হুনান প্রদেশের লিয়াংতান জেলার সাওসান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে উচ্চশিক্ষার্থে হুনানের রাজধানী চাংশায় গমন করেন। তখন সেখানে সানিয়া সেনের নেতৃত্বে মাঞ্চু সম্রাটের বিপক্ষে জনগণের বিপ্লব চলে, যার উদ্দেশ্য ছিল রাজতন্ত্রের উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। এই বিপ্লবে মাও যোগ দেন। 1918 সালে মাও সেতুং পিংকিং বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে চাকরি লাভ করেন। এ সময় তিনি লি তা চাও এবং চেনতুং ছিউয়ের সংস্পর্শ আছে। লি তা চাও জাতীয়তাবাদে, চেনতুং ছিউয়ের পাশ্চাত্যবাদের সমন্বয়ে মাও সেতুং প্রথম দিকে তার চিন্তাধারাকে গঠিত করে। একটা ব্যাকগ্রাউন্ড মাও সেতুংয়ের। তো মাও সেতুংয়ের যে এগুলো চীনের ইতিহাসে যে কয়জন মনীষী আছে, গুরুত্বপূর্ণ অবদান ছিল মাও সেতুংয়ের। তিনি এশিয়া অঞ্চলে মার্ক্সবাদী সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন। রুশ সাম্রাজ্যবাদের বিপরীতে
পিকিং সাম্রাজ্যবাদের স্বতন্ত্র ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। মাও সেতুং চীনা কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন এবং দীর্ঘ 27 বছর চীনের রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি অধিষ্ঠিত ছিল। মাও সেতুংকে তার বীরত্বপূর্ণ কর্মের জন্য বিশ্বের প্রসিদ্ধ ব্যক্তিদের যেমন লেনিন, স্টালিন, রুজভেল্ট, হিটলারের সাথে তুলনা করা হয়। তিনি চীনের সমাজতন্ত্র বিকাশের ক্ষেত্রে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠাতায় দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির প্রবক্তা ছিলেন মাও সেতুং, যার মূল উদ্দেশ্য ছিল চীনে সোভিয়েত মডেলের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। চীনের সমাজতন্ত্র বিকাশে তাই এটা আমরা প্রিপেজলি লিখতে পারি। তারপর মাও সেতুং এর অবদান তো অনেক ডিটেলস। এখন তোমরা মাও সেতুং চীনের কিভাবে করছিলেন তার অবদানগুলো সেভাবে তোমাদের লিখতে হবে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালে চীনে কমিউনিস্ট পার্টির আন্দোলনের সূত্রপাত ঘটে। চীনকে সমাজতান্ত্রিক পথে পরিচালিত করতে মাও সেতুং জাতীয়তাবাদী নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উচ্ছেদ করেন। পরবর্তী চীনের প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চীনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। চীনের ইতিহাসে এটি ছিল গণতান্ত্রিক ব্যবস্থা থেকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রথম পদক্ষেপ। তারপরে ছিল সমাজতান্ত্রিক সংবিধান প্রণয়ন। চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুং সমাজতান্ত্রিক সংবিধান প্রণয়ন করেছিলেন। মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি 1954 সালে সংবিধান প্রণয়ন করে। মাও সেতুংয়ের নেতৃত্বাধীন সংবিধান রচনা কমিটি সংবিধানকে পর্যালোচনা করেন। এরপরে ছিল মাঞ্চু বিরোধী আন্দোলন। মাও সেতুং ছাত্র থাকা অবস্থায় মাঞ্চু বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। মাঞ্চু সম্রাট ছিল পুঁজিবাদী রাষ্ট্র গড়ার চিন্তার বিভোর। মাও সেতুং এই আন্দোলনকে অংশগ্রহণ করেন এবং চীনকে জাতীয়তাবাদী শাসক মাঞ্চু সম্রাটের হাত থেকে রক্ষা করে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। লং মার্চের নেতৃত্ব দেন। মাও সেতুং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1934 সালের 1 লক্ষাধিক কমিউনিস্ট পার্টির সদস্য নিয়ে লং মার্চ করেন এবং 8000 মাইল পথ পাড়ি দেন। এই লং মার্চ সফল করেন। এই সময় তিনি 1 বছর কমিউনিস্ট পার্টির সদস্যদের নেতৃত্ব দেন। শুদ্ধিকরণ অভিযান 1949 সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের পরে শাসক শ্রেণীর মধ্যে সাম্রাজ্যবাদী মনোভাব লক্ষ্য করা যায়। মাও সেতুং তা পর্যবেক্ষণ করেন এবং ব্যতীত হন এবং তিনি সমাজতন্ত্র বিকাশে এসব সাম্রাজ্যবাদীদের প্রতি কঠোর আচরণ করেন এবং প্রভুত্বশালী শাসনকে সমাজতন্ত্রের বিকাশের পথে বাধা হিসাবে দেখতেন বিধায় শুদ্ধিকরণ অভিযান পরিচালনা করেন। তারপর ছিল যুক্তফ্রন্ট গঠন। মাও সেতুং চীনের সমাজতন্ত্র বিকাশের জন্য আপ্রাণ চেষ্টা করেন। তিনি 1921 সালে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং মার্ক্সবাদী চিন্তায় বিশ্বাসী ছিলেন। তিনি সরবরাহ শ্রেণীর রাজনৈতিক সংগঠক হিসাবে কমিউনিস্ট পার্টিকে পুনর্গঠন করেন এবং 1935 সালে এই পার্টির সর্বোচ্চ নেতা হন। 1940 সালে তিনি কুওমিন্টাং দলের সাথে ঐক্য সাধন করেন। জাপানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ। মাও সেতুং জাপানের সাম্রাজ্যবাদী মনোভাবের কারণে এবং চীনকে রক্ষা করাতে যুদ্ধে অংশগ্রহণ করে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পার্টির সদস্য সংখ্যা বৃদ্ধি করেন এবং জাপানের বিরুদ্ধে নেতৃত্বের দায়িত্ব নেন। প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া জনগণের ভোটে 1940 সালে তিনি চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় অধিষ্ঠিত 27 বছর তিনি চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি চালু করছিলেন। মাও সেতুং 1958 সালে সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি চালু করেন। তারপর ছিল সমাজতান্ত্রিক শিক্ষা চালু। মাও সেতুং 1958 সালে দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি চালু করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করে চীনের সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করেন। সাংস্কৃতিক বিপ্লবের এখানে তো আগেই বলছিলাম চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুংয়ের সবচেয়ে বড় অবদান ছিল সাংস্কৃতিক বিপ্লবের ডাক। তিনি সমাজতন্ত্রকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে এবং রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পুঁজিবাদীদের প্রভাব দূর করতে 1964 সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন। তারপর দ্বন্দ্বতত্ত্ব ছিল। মাও সেতুং তার দ্বন্দ্বতত্ত্বের সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণীর সাথে বুর্জোয়া শ্রেণীর দ্বন্দ্বের অপরিহার্য বলে ব্যাখ্যা করেন। তারপর লাল ফৌজ বাহিনী গঠন। মাও সেতুং চীনকে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীর হাত থেকে রক্ষা করতে লাল ফৌজ বাহিনী গঠন করেন। তিনি চীনের আধিপত্য প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণীর সহায়তায় সামরিক বাহিনী গঠন করছে, অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় মাও সেতুং সর্বদা পুঁজিবাদী তৎপরতা রুখতে এর বিরুদ্ধে ছিলেন। তো আমরা দেখি যে মাও সেতুং চীনের সমাজতন্ত্র বিকাশ ঘটাতে আজীবন সংগ্রাম করছেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক বিকাশের সাথে একাত্মতা ঘোষণা করছেন। রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর তিনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব সংস্কার সাধন করেন বা যে নীতি গঠন করছেন তার সবই ছিল পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী বিরোধী। এই মাও সেতুং সমাজতন্ত্র বিপ্লব ঘটাতে এখানে তিনি দেখো 27 বছর পর্যন্ত তিনি সংগ্রাম তিনি করে গেছেন। তো আমরা যদি এই জিনিসগুলো দেখি যে মাও সেতুং চীনের সমাজতন্ত্র বিকাশে তার
অনেক রকমের অবদান ছিল। এবার দেখো চীনের সানিয়াচ্ছেন ডক্টর সানিয়াচ্ছেন 1866 সালে 2রা নভেম্বর কৃষক পরিবার জন্মগ্রহণ করেন। বিদ্রোহী তার সানিয়াচ্ছেন ছিলেন বিপ্লবী। তিনি সংস্কার আন্দোলনের পরবর্তী বিপ্লবী পন্থা অনুসরণের ব্যাপারে উদ্যোগী হন। দেশের মধ্যে তিনি গুপ্ত সমিতি গঠন করেন এবং বিদেশে বসবাসকারী চীনদের কাছ থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেন। 1894 খ্রিস্টাব্দে সানিয়াচ্ছেন চীনের পুনরুদ্ধার বা চীনে নবজাগরণ সংস্থা গঠন করেন। এখন তদানীন্তন চীনা বিপ্লবীরা বিভিন্ন পুস্তিকা পত্রিকার মাধ্যমে মাঞ্চু রাজতন্ত্র পরিধি স্বেচ্ছা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এই সমস্ত বিপ্লবী পত্রিকার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন রকমের নেতারা এই পত্রিকাগুলোর মাধ্যমে বিভিন্ন বিপ্লবী সংগঠনগুলোকে সানিয়াচ্ছেন উদ্বুদ্ধ করতে সাহায্য করেছিলেন। চীনা বিপ্লবী সংগঠনে সানিয়াচ্ছেনের 3টে নীতি ছিল। একটা ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র বা জনসাধারণের জীবিকা। সানিয়াচ্ছেন চীনের সর্বত্র তার এই 3টি নীতি বিশ্লেষণ করেছিলেন। একটা ছিল জাতীয়তাবাদ। তার প্রথম নীতি জাতীয়তাবাদ বলতে তিনি মাঞ্চু শাসনের বিরোধিতার উপর জোর দিয়েছিলেন। বিখ্যাত চীনা ঐতিহাসিক জিয়ান বোজান বলেছেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট ধারণা না থাকার ফলে তিনি চিং রাজবংশের বিরোধিতার উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তারপর ছিল গণতন্ত্র। তার দ্বিতীয় নীতি গণতন্ত্র একটি প্রজাতান্ত্রিক সংবিধান রচনা করে সমস্ত নাগরিককে সমান অধিকারের দেবার কথা বলেছিলেন। তাছাড়া এটা গণতন্ত্র বলতে তিনি শাসন বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের পৃথকীকরণের মাধ্যমে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর যেটা মন্ত্রিসভা বলেছে সেটার উপর গুরুত্ব আরোপ করছিলেন। এরপর সমাজতন্ত্র বা জনগণের জীবিকা। তার তৃতীয় নীতি ছিল সমাজতন্ত্র বা জনগণের জীবিকার বিষয়টি প্রচার করার ক্ষেত্রে তিনি হেনরি জর্জের প্রচারিত তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সমাজতন্ত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল পেটি বুর্জোয়া বা কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদী ধারণার প্রতিফলন। তো সানিয়াচ্ছেন নির্দেশিত এই নীতিগুলোর মধ্যে কিছু ত্রুটিও ছিল। তিনি তার মতাদর্শের ক্ষেত্রে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী এমনকি সমাজতন্ত্র বিরোধী মাত্রা যোগ করতে ব্যর্থ হয়েছিলেন। এরপরও আমরা দেখি যে সানিয়াচ্ছেনের মতাদর্শ অনেকখানি পূর্ণ হয়েছে। তার আশাবাদ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে একদিকে তিনি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইটাই ছিল তারই। তো সানিয়াচ্ছেনের নেতৃত্ব ভূমিকা অনেক বড়। 1907 থেকে 1908 সালের মধ্যে তিনি যে তংমেই হই নেতৃত্বে চীনের একটা অঞ্চলের পর বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, সেই আন্দোলন উনি নেতৃত্ব দিয়েছিলেন। বুর্জোয়া বিপ্লবীদের দুর্বলতা, আপোষমূলক মনোভাবের জন্য সানিয়াচ্ছেনের নেতৃত্ব পরিচালিত সরকার প্রকৃতপক্ষে বুর্জোয়া বিপ্লবী, সাংবিধানিকবাদী এবং প্রাক্তন সরকারি কর্মচারীদের কোয়ালিশন সরকারে পরিণত করছিল। 1912 সালে 14 ফেব্রুয়ারি সানিয়াচ্ছেন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদে ইস্তফা দেন এবং তিনি কয়েকটা উত্তরাধিকারের উপরে কয়েকটা নীতি ইউএনকে কতগুলো নীতি অনুমোদন করেছিলেন। এটা ছিল নানজিং প্রজাতন্ত্রকে চীনের রাজধানী করতে হবে, ইউয়ান নানজিংয়ের উপর অবস্থিত অস্থায়ী রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ, অস্থায়ী সংসদ কর্তৃক রচিত অস্থায়ী সংবিধান মান্য করা। তো আমরা এটা জানি যে চীনের বুর্জোয়া গণতান্ত্রিক পরিবার এর পরে আর এভাবেই কিন্তু সানিয়াচ্ছেনের যোগ্য বলিষ্ঠ নেতৃত্বে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে চীনে কী হয়, মাঞ্চু জাতীয় চীন রাজতন্ত্রের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে এবং এর আদর্শ মাঞ্চুবিরোধী আন্দোলনে তার বিশেষ ভূমিকা চীনি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে। তিনি একজন বিপ্লবী নেতা ছিলেন। বিংশ শতকের প্রথমার্ধে চীনের জাতীয় পুনরুজ্জীবনের ইতিহাসে সানিয়াচ্ছেনের নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে। তিনি সর্বপ্রথম জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের ভিত্তিতে এক নতুন চীন গঠনের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি 3 প্রিন্সিপালস অব দ্য পিপল তার রচিত এই গ্রন্থে চীনের জাতীয়তাবাদী উৎপাদন করা। চীনের বুর্জোয়া গণতান্ত্রিক প্রবাহটাও তোমাদের এর সাথে উল্লেখযোগ্য থাকবে। তো চীনের গণতান্ত্রিক বিপ্লবে যদি এটা থাকে সেখানে তোমাদের এটা অনেক রকমের সানিয়াচ্ছেন। এবং তো আজকে আমরা যেটা দেখলাম যে সাংস্কৃতিক বিপ্লব কি, সাংস্কৃতিক বিপ্লবের কারণ বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করো বা চীনের সমাজতন্ত্র বিপ্লবের চীনের সমাজতন্ত্র বিকাশ, সাংস্কৃতিক বিপ্লবের অবদান কি, মাওবাদ কি, মাওবাদের বৈশিষ্ট্যসমূহ, চীনের সমাজতন্ত্র বিকাশে মাওবাদের মাও সেতুংয়ের অবদানসমূহ, এরপরে চীনে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবে বা সানিয়াচ্ছেনের ভূমিকা। তো তোমরা এই প্রশ্নগুলি আশা করি তোমরা নিজেরাই এটা হিস্টোরিক্যাল একটা তোমরা আগেই জানো যে আমি আগেই বলছি ফরেন কান্ট্রিগুলার যে ব্যাকগ্রাউন্ডগুলো সেটা কিন্তু তোমাদের মন গড়া কিছু, এখানে তোমরা যে কোনো বইয়েরকে তোমার সাথে নিতে হবে এবং বইয়ের অ্যাসপেক্টেই তোমাদের কিন্তু এই জিনিসগুলো, কেন ফরেন অ্যাসপেক্টে আমরা নিজেদের আইডিয়া করে কোনো কিছু বলতে পারবো না। এখানে নিজেই আছে লেসনগুলোকে তোমরা সেভাবে করে রেডি করে নিয়ে যদি তোমরা সেভাবে করতে পারো তাহলে তোমরা কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। আমি তোমাদেরকে এটুকু বলবো পরিশেষে, যারা আমার অনার্স 4th বর্ষের শিক্ষার্থী তোমাদের সময়টা
সময়টাকে স্ট্রেসের রাজনীতিতে আমি আরও 2-1টা লেকচার দিয়েছি, পরবর্তীতে সুযোগ আসে বলবো। আর তোমরা এর মধ্যেই তোমরা চীন, জাপান এবং কোরিয়া থেকে প্রশ্নগুলো সেট করে তোমরা রেডি করে তোমরা নিজেদের মতো যে কোনো টেক্সট বই, তোমরা একটা হোক টেক্সট বইগুলো ফলো করো এবং সেই আঙ্গিকেই তোমরা করে তোমরা এটা যদি লিখতে পারো তোমাদের ভালো মার্কস আসবে। আর করোনাকালীন সময় তোমাদেরকে আর বলার, আমি অনেকবারই বলেছি, এটা বলে আমি আমার টাইমটাকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটাই যে তোমরা সময়টাকে কাজে লাগাবো। বারবারই এটা বলছি, নিজের সুস্বাস্থ্য, নিজেকে বাড়িতে অবস্থান করে স্টে অ্যাট ইউর হোম এবং তোমার সময়টাকে কাজে লাগানো, তোমার এবং তোমার পরিবারের সবার স্বাস্থ্যের প্রতি তোমাকে তোমার সুদৃষ্টি রাখা, সুনজরে রাখা এবং স্বাস্থ্যবিধিকে মেনে চলা। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।